আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আমি নিশাত পারভিন, সহকারী শিক্ষক, হালিমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, ফরিদপুর। হালিমা অনলাইন ক্লাস প্রোগ্রামের পক্ষ থেকে আজকে আমি তোমাদের এই ক্লাসে স্বাগত জানাচ্ছি। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর বাংলা প্রথম পত্র নিয়ে। আজ আমি তোমাদেরকে তোমাদের বইয়ের কবিতা নিয়ে কবিতা পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, আসো আর কথা নয়, আমরা লেখাপড়ায় মন দিই, ক্লাসটা মনোযোগ সহকারে শুনি। প্রিয় শিক্ষার্থীরা, আমরা সবাই বাঙালি, আমাদের জাতীয়তা বাংলাদেশি, এটা আমাদের পরিচয়। আমাদের এই পরিচয় নিয়ে তোমাদের পাঠ্য বইয়ে সৈয়দ শামসুল হকের একটা কবিতা আছে। সে কবিতার নামটি তোমরা কেউ বলতে পারো কি? হ্যাঁ, কবিতাটির নাম আমার পরিচয়। কবিতাটির নাম আমার পরিচয়। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে শিক্ষার্থীরা, আজকে আমরা পড়ব তোমাদের বইয়ের আমার পরিচয় কবিতা, সৈয়দ শামসুল হকের লেখা। আজকে প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমাদের এই কবিতাটা পড়ার মাধ্যমে তোমরা যা যা শিখতে পারবে, কবিতাটির তোমরা এই আমার পরিচয় কবিতাটি সুন্দরভাবে আবৃত্তি করতে পারবে। এই কবিতার মধ্যে যে নতুন নতুন শব্দ আছে, সে শব্দগুলোর অর্থ জানবে, বলতে পারবে, লিখতে পারবে। সৈয়দ শামসুল হক সম্পর্কে বলতে পারবে, লিখতে পারবে। আর আমাদের পরিচয় তথা আমরা বাঙালি হিসাবে আমাদের কোথা থেকে আমাদের উৎপত্তি হয়েছে, আমাদের ইতিহাস, আমাদের ঐতিহ্য, আমাদের সংস্কৃতি প্রভৃতি বিষয় নিয়ে আমরা বিস্তারিত এই কবিতার মাধ্যমে জানতে পারব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা বুঝতে পারছো যে কবিতার মাধ্যমে আমরা এক কথায় আমাদের বাঙালি হিসাবে আমরা আমাদের পরিচয়টা সুন্দরভাবে ফুটে উঠবে, সেটা তোমরা সুন্দরভাবে বলতে ও লিখতে পারবে। তাহলে আসো শিক্ষার্থীরা, কবিতাটা পড়ার আগে আমরা কবি সৈয়দ শামসুল হক সম্পর্কে
একটু জানি, তার সংক্ষিপ্ত পরিচয়টা একটু জানি। কবি সৈয়দ শামসুল হকের জন্ম 1935 সালে কুড়িগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। আচ্ছা, কুড়িগ্রামে তিনি জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ডক্টর সৈয়দ সিদ্দিক হুসাইন মাতার নাম সৈয়দা হালিমা খাতুন। আচ্ছা, তারপরে তিনি শিক্ষা জীবনে প্রথমে ঢাকা কলেজিয়েট স্কুল থেকে ম্যাট্রিক, জগন্নাথ কলেজ থেকে ইন্টারমিডিয়েট, তারপরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে কিছুকাল ভর্তি হয়ে কিছুকাল লেখাপড়া করেন এবং পরে তিনি সাংবাদিকতাকে পেশা হিসাবে গ্রহণ করে সাংবাদিকতা তার পেশা, তাহলে লিখতে পারি আমরা তার পেশা সাংবাদিকতা পেশা সাংবাদিকতা। তিনি পরে যে সাংবাদিকতাকে পেশা হিসাবে বেছে নিয়েছিলেন এবং সেখানে তিনি কিছু সার্বক্ষণিক সাহিত্য বেছে নিলেও পরবর্তী সময়ে সাংবাদিকতাকে তিনি পেশা হিসাবে বেছে নিলেও পরবর্তী সময়ে তিনি সাহিত্যকর্মে পুরোপুরি নিজেকে নিমগ্ন রেখে বাংলা সাহিত্য চর্চায় ব্রতী হন এবং তিনি বাংলা সাহিত্যকে সমৃদ্ধ করেন। তিনি কবিতা, গল্প, উপন্যাস, নাটক ইত্যাদি রচনা করেছেন। শিশুতোষ রচনাও তার রয়েছে। তিনি বাংলা ভাষা ও সাহিত্যে তার অবদানের জন্য তিনি 21 পদক এবং বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। কি পদক পেয়েছেন? 21 পদক ও বাংলা একাডেমি পুরস্কার পেয়েছেন। তারপরে তার যে বাংলা সাহিত্যে তিনি যে রচনাগুলো লিখেছেন বা তার লেখা, তার উল্লেখযোগ্য গ্রন্থগুলো হচ্ছে একদা এক রাজ্যে। আচ্ছা, আমরা একটু লিখতে পারি তার উল্লেখযোগ্য গ্রন্থ একদা এক রাজ্যে,
একদা এক রাজ্যে। তারপরে বৈশাখে রচিত পংক্তিমালা, বৈশাখে রচিত পংক্তিমালা। পংক্তিমালা, বৈশাখে রচিত পংক্তিমালা। তারপরে অশ্রু ও জলের কবিতা, অশ্রু ও জলের কবিতা। কবিতা, রাজনৈতিক কবিতা, রাজনৈতিক কবিতা, রাজনৈতিক কবিতা। তারপরে হচ্ছে গল্প গ্রন্থ লিখেছেন, এই মুছে দেই আরও লেখার মধ্যে। প্রিয় শিক্ষার্থীরা, গল্প যেমন গল্প শীত বিকেল, বিকেল, শীত বিকেল, রক্ত গোলাপ, রক্ত গোলাপ, আনন্দের মৃত্যু, আনন্দের, আনন্দের মৃত্যু, জলেশ্বরীর গল্পগুলো, জলেশ্বরীর গল্পগুলো, আচ্ছা, তাহলে গল্পের মধ্যে আছে শীত বিকেল, রক্তগোলাপ, আনন্দের মৃত্যু, জলেশ্বর, এই গল্পগুলো। এরপরে আসছে উপন্যাস। দেখো এটা মুছে দিলাম। উপন্যাস আছে, উপন্যাস, উপন্যাস বৃষ্টি, বৃষ্টি ও বিদ্রোহীগণ, বিদ্রোহীগণ। আচ্ছা, তারপরে নাটক আছে, নাটক, নাটক পায়ের আওয়াজ পাওয়া যায়, পায়ের আওয়াজ, আওয়াজ পাওয়া যায়, যায়। নুরুল দিনের সারা জীবন, নুরুল দিনের সারা জীবন, সারা জীবন। তারপর ঈর্ষা, 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 ঈর্ষা। আচ্ছা, এরপরে আসছে তার শিশুতোষ গ্রন্থ হচ্ছে, দেখো এটা উপন্যাস আমরা কি কি জানলাম, বৃষ্টি ও বিদ্রোহীগণ। নাটক হচ্ছে পায়ের আওয়াজ পাওয়া যায়, তারপরে হচ্ছে নুরুল দিনের সারা জীবন, ঈর্ষা। এরপর আসছে শিশুতোষ রচনা, শিশুতোষ রচনা, সীমান্তের, শিশুতোষ রচনা, সীমান্তের সিংহাসন, সীমান্তের
সীমান্তের সিংহাসন। সিংহাসন, এই তার হচ্ছে রচনা। আচ্ছা, এখানে আরেকটু কথা বলি যে জন্মসাল 1935 সালের 27শে ডিসেম্বর। আচ্ছা, এরপরে তিনি সাহিত্যক্ষেত্রে বিভিন্ন অবদান রেখে অবশেষে 27শে সেপ্টেম্বর, এই সেপ্টেম্বর মাসেই 27শে সেপ্টেম্বর 2016 সালে মৃত্যুবরণ করেন। তাহলে দেখো প্রিয় শিক্ষার্থীরা, আমরা সৈয়দ শামসুল হকের সংক্ষিপ্ত পরিচয় জানলাম। এখন আসো আমরা কবিতাটা সুন্দরভাবে আবৃত্তি করি। প্রিয় শিক্ষার্থীরা, বোর্ডটা মুছে দিলাম। তাহলে শিক্ষার্থীরা আসো আমরা কবিতাটা সুন্দরভাবে আবৃত্তি করি। আমার পরিচয় সৈয়দ শামসুল হক। আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি, আমি বাংলার আলপথ দিয়ে 1000 বছর চলি। চলি পলি মাটি কমলি আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদী শুধাই আমাকে, কোথা থেকে তুমি এলে? আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে, আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই 8 চরণ আজকে পড়ব। দেখো, এর মধ্যে যে কবিতার যেটুকু আমি প্রথম 8 চরণ পড়েছি, এর মধ্যে আমাদের শব্দার্থ আছে, শব্দার্থ ও টিকা আছে, শব্দার্থ ও টিকা। এখানে দেখো, আলপথ, আলপথ অর্থ জমির সীমানা, জমির সীমানার পথ, জমির সীমানার পথ, সীমানার পথ। তাহলে আলপথ অর্থ কি আমরা জানলাম, জমির সীমানার পথ। এখানে দেখো, এইখানে কবি সৈয়দ শামসুল হক বাঙালি জাতির 1000 বছর ধরে চলার পথকে এখানে এই আলপথ দ্বারা, এই শব্দ দ্বারা চলার পথকে, বাঙালি জাতির চলার পথকে বুঝিয়েছেন। আচ্ছা, তারপরে আসছে চর্যাপদ। পদ, এটা বাংলা সাহিত্যের, বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শন। তাহলে শিক্ষার্থীরা, আমরা জানছি শব্দার্থগুলো। এখন আসো কবিতাটা আমরা যে প্রথম 8 চরণ পড়েছি এগুলোর পাঠ বিশ্লেষণ করি। দেখো, কবিতায় কবি বলছেন যে আমি জন্মেছি বাংলায়, আমি বাংলায় কথা বলি,
আমি বাংলার আলপথ দিয়ে হাজার বছর চলি, চলি পলিমাটি কমলে আমার চলার চিহ্ন ফেলে, 1300 নদীর সুধায় আমাকে কোথাতে থেকে তুমি এলে। এখানে কবি বলেছেন আসলে আমরা বাঙালি হিসাবে আমাদের জন্ম এই বাংলায়, আর যেহেতু আমাদের মাতৃভাষা বাংলা তাই আমরা বাংলা ভাষায় কথা বলি। আমাদের আমাদের এক বংশ পরস্পরায় এক কথায় আমরা বাঙালি হিসাবে আমাদের সমস্ত বংশধরেরা বংশ পরস্পরায় এই বাংলায় জন্ম এবং এই বাংলায় আমরা কথা বলি। এই বাংলার আলপথ এখানে এক কথায় তার সমস্ত কবি এখানে বলছেন যে সমস্ত পূর্বপুরুষেরা তারা এই বাংলাতে জন্মগ্রহণ করেছেন এবং এই বাংলার পথ ধরেই তাদের উত্থান হয়েছে, তারা থেকেছেন এই বাংলাতে জন্মগ্রহণ করেছেন, শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন এই বাংলাতেই। এরপর আসছে দেখো, আমি তো এসেছি চর্যাপদের অক্ষরগুলো থেকে, আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। এখানে চর্যাপদ আমি লিখেছিলাম যে বাংলা ভাষা ও সাহিত্য ঐতিহ্যের প্রথম নিদর্শন এটা চর্যাপদ। এটা হরূপ প্রসাদ শাস্ত্রী নেপাল থেকে এটা এই পাণ্ডুলিপিটা উদ্ধার করেন, চর্যাপদের পাণ্ডুলিপিটা উদ্ধার করেন এবং 600 শতক থেকে 1100 শতকের মধ্যে 600 শতক থেকে 1100 শতকের মধ্যে এই পাণ্ডুলিপিগুলো রচিত হয়। আর এই পাণ্ডুলিপি এই পদগুলোর মধ্যে প্রাচীন বাংলার অতি সাধারণ মানুষের প্রাণময় জীবন সুন্দরভাবে ফুটে উঠেছে। তাই এই চর্যাপদের কথা কবি তার কবিতায় সুন্দরভাবে উপস্থাপন করেছেন। এরপর আসছে যে আমি তো এসেছি সওদাগরের ডিঙার বহর থেকে। এখানে এই সওদাগরের ডিঙার বহর থেকে আমরা জানি বাংলা সাহিত্যে, শিক্ষার্থীরা মুছে দিলাম, বাংলা সাহিত্যে মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা আছে, বাণিজ্যের কথা আছে। তাহলে কোথায়? মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা আছে। তাই এখানে চাঁদ সওদাগরের কথা এখানে সেই বাংলার ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে কবি সৈয়দ শামসুল হক এই লোককাহিনীর আশ্রয় নিয়েছেন এবং কবিতাতে তা উপস্থাপন করেছেন। আমি তো এসেছি কৈবর্তের বিদ্রোহী গ্রাম থেকে, আমি তো এসেছি পালযুগ নামে চিত্রকলার থেকে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, 11 শতকে আনুমানিক 1070 থেকে 1077 এই খ্রিস্টাব্দে মহিপালের বিরুদ্ধে অনন্ত সামন্ত চক্র মিলিত হয়ে যে বিদ্রোহ পরিচালনা করে সেটাই হচ্ছে কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। তাহলে কৈবর্ত বিদ্রোহ
কৈবর্ত বিদ্রোহ নামে পরিচিত। এখানে কবি এই বিদ্রোহের উল্লেখ করেছেন বাংলার ঐতিহ্য, বিদ্রোহের ঐতিহ্য বোঝাতে যে উল্লেখ করেছেন, এই বিদ্রোহের নেতারা ছিলেন কৈবর্ত অর্থাৎ জেলে সম্প্রদায়ের লোকেরা, আর তার নাম ছিল দিব্য বা দিব্যক। তার নাম নেতা ছিলেন, এই কৈবর্ত বিদ্রোহের নেতা ছিলেন নেতা দিব্য বা দিব্যক। তাহলে নেতা ছিলেন কে? নেতা ছিলেন হচ্ছে দিব্য বা দিব্যক। তাহলে আমরা জানলাম যে কৈবর্ত বিদ্রোহটা কি এবং এর নেতা কারা ছিলেন। এরপরে আসো প্রিয় শিক্ষার্থীরা, আমরা কবিতায় পড়ছি যে এখানে পাল যুগ সাধারণত রাজা গোপাল 750 খ্রিস্টাব্দে তার রাজ্য শাসনের মধ্য দিয়ে মানে বাংলায় পাল বংশের রাজত্ব শুরু হয়। কত খ্রিস্টাব্দে? 750 খ্রিস্টাব্দে রাজা গোপাল এখানে রাজত্ব শুরু করেন। আর এর মধ্য দিয়েই পাল বংশের রাজত্ব শুরু হয়। তারা সুদীর্ঘ 400 বছর রাজত্ব করেছেন এবং এই সময়ে প্রচুর বাংলা ভাষা, সাহিত্য, চিত্রকলা প্রচুর উন্নতি সাধিত হয়। কবি এখানে এই বাংলা সাহিত্যের উন্নতি ও বিকাশের উল্লেখ করতে যে এই পাল যুগের কথা এখানে সুন্দরভাবে উপস্থাপন করেছেন। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা আজ এ পর্যন্তই আমরা পাল যুগের যে চিত্রকলার উন্নতি সাধিত হয়েছে সেই কবিতার ওই চরণ পর্যন্ত আমরা আজকে এখানে শেষ করছি। আসো আমরা, যেহেতু তোমাদের পরীক্ষায় জ্ঞান অনুধাবনমূলক প্রশ্ন আসে, আমি তোমাদের অনুধাবনমূলক একটা প্রশ্ন লিখছি। সওদাগরের ডিঙার বহর বলতে কবি কি বোঝাতে চেয়েছেন? তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু শিখেছি যে এখানে কবি সৈয়দ শামসুল হক, সেই যে বলেছিলাম যে মঙ্গল কাব্যে, বাংলা সাহিত্যের মঙ্গল কাব্যে চাঁদ সওদাগরের বাণিজ্যের কথা উল্লেখ আছে। সেই ব্যবসা বাণিজ্যের ঐতিহ্য বোঝাতে যে কবি যে লোককাহিনীর আশ্রয় গ্রহণ করেছেন, এখানে সওদাগরের ডিঙার বহর বলতে সেই মঙ্গল কাব্যের চাঁদ সওদাগরের বাণিজ্যের কথাই বুঝিয়েছেন। তাহলে শিক্ষার্থীরা, তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো। অনুধাবনমূলক প্রশ্নটা তোমরা সুন্দর করে লিখবে। তাহলে আজ আর নয়, আসো আমরা তোমাদের বাড়ির কাজ দিয়ে দিই। তোমরা বাড়ির কাজ চর্যাপদ সম্পর্কে যা জানো
জানো লেখো। লেখো। তাহলে বাড়ির কাজটা হলো চর্যাপদ সম্পর্কে যা জানো লেখো। প্রিয় শিক্ষার্থীরা, আজ আর নয়, তোমরা ভালো থেকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, করোনার মধ্যে তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, এই কামনা করেই আজকে এখানে শেষ করছি। ধন্যবাদ সকলকে।